ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। 2023 সালের মধ্যে টেলিটকের 4G গতির ইন্টারনেট সেবা পাবে গ্রামের মানুষ। এজন্য 2200 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার মধ্যে পুরোটাই দেবে সরকার। প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক বৈঠকে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। অনুমোদন পেলে জামালপুরের মাদারগঞ্জে নির্মাণ হবে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। ব্যয় হবে 511 কোটি 79 লাখ টাকা। 2023 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। এই দুটি সহ মোট 8,080 কোটি টাকার মোট 10টি প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপিত হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে 650 টন কাঁচা মরিচ বাংলাদেশে আসার কথা রয়েছে। 3টি আমদানিকারক প্রতিষ্ঠান এই মরিচ আনছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার স্থিতিশীল রাখতে সোমবার থেকেই কাঁচা মরিচবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। ভোমরা স্থলবন্দর দিয়ে বেসরকারি উদ্যোগে 2 ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার খোলা বাজারে দেশে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল 200 টাকার উপরে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে কাঁচা মরিচবাহী আরও 12টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। বিধিনিষেধ শিথিল, অর্থনীতি কতটা গতিশীল, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর। ডক্টর মনসুর, আগামীকাল থেকে আমরা জানি যে এই যে চলমান কঠোর বিধিনিষেধ যেটি দফায় দফায় বাড়ানো হচ্ছিল সেটি অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে, বিধিনিষেধের কড়াকড়ি কমে যাচ্ছে। এতে করে দেশের অর্থনীতির কোন কোন জায়গাগুলোতে গতিশীলতা আসবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে এখন আমাদের সময় এসছে, প্রায় 1.5 বছরের উপর হয়ে গেল, আর কতদিন এইভাবে চলবে অর্থনীতি। আমি অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইংল্যান্ডের মতোই আমি মনে করি যে আমাদেরকে এখন খুলেই দেওয়া উচিত। হ্যাঁ, খুলে দেওয়ার মধ্যে কিছু বিধিনিষেধ থাকবে, সেটা হচ্ছে হেলথ প্রোটোকল, অর্থাৎ আমাদের মাস্ক পরতে হবে, কিছু যা অফিসে যাওয়া যদি সম্ভব হয় কম মানুষ দিয়ে অফিস চালাতে হবে, দোকানে সিটিং ক্যাপাসিটি লিমিট করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজরদারিটা বেশি বাড়াই তাহলে আমার মনে হয় যে লকডাউনের চাইতে এফেক্টিভনেস আমাদের বেশি হবে। এবং মাস্ক বা পরনের ব্যাপারেও যদি আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা হয় পলিটিক্যাল এবং সামাজিক প্রসেসের মাধ্যমে, কারণ আমাদের মাস্ক নিয়ে অনেকদিন থাকতেই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাস্ক উঠিয়ে দেওয়া হয়েছিল, আবার নতুন করে সেটা চালু করা হয়েছে, কারণ সংক্রমণটা আছে, সংক্রমণের তীব্রতা। তো ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা যদি ভ্যাকসিনেশনটাকে জোরদার করে এবছরের মধ্যেই যদি আমরা 40-50% লোকের ভ্যাকসিনেট করতে পারি, তাহলে কিন্তু সংক্রমণের যে গভীরতা, সংক্রমণের যে ব্যাপিটা মানে ক্ষতি, সেটাকে আমরা কমিয়ে আনতে পারবো। এবং সেই সাথে আমরা যদি দোকানপাট খুলে দিই তাহলে কিন্তু আমরা একটা স্বাভাবিক জীবনের কাছাকাছি একটা পর্যায়ে চলে যাব, বা একটা নতুন স্বাভাবিক বা নিউ নর্মাল একটা লাইফস্টাইলে আমরা যেতে পারবো। সেটা হলে আমার মনে হয় যে অর্থনৈতিক এবং সামাজিকভাবে আমরা আবার একটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারবো বলে আশাবাদী। জি, আমরা একটু ব্যাংকের সুদের প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আমরা জানি যে আমানতে আসলে এখন থেকে যেই ব্যাপারটি নতুন করে বলা হচ্ছে যে আমানতের সুদের হার বাড়াতে হবে ব্যাংকগুলোকে। সেই সঙ্গে আমরা দেখছি যে ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য, বাংলাদেশ ব্যাংক ব্যাংক বিল বিক্রির মাধ্যমে সেই টাকা ব্যাংকগুলো থেকে নিচ্ছে, বিনিময়ে আবার বাড়তি মুনাফাও দিচ্ছে ব্যাংকগুলোকে। তো এই যে বাড়তি যে আয়, তো সেটি তো ব্যাংকেও পাচ্ছে। সুতরাং অতিরিক্ত তারল্যের জন্য যে সিস্টেমটি নেওয়া হলো সেটি তো 7 দিন 14 দিন মেয়াদ শেষ হওয়ার পরে ব্যাংকে আবার বাড়তি মুনাফা সহ ফেরত দেবে। তাহলে তো এই বাড়তি আয় ব্যাংকিং খাতে তারল্য আরো বাড়িয়ে দিতে পারে কিনা? না, বাংলাদেশ ব্যাংক যেটা মপিং আপ অপারেশন করছে সেটার মাধ্যমে তারল্য বাড়বে না, কিন্তু তারল্য বাড়ছে অন্য কারণ। তারল্য বাড়ছে কেন? তারল্যের প্রধান 3টে সোর্স আছে। একটা হচ্ছে যে আমাদের যে রেমিটেন্সের যে প্রবাহটা আসছে, যেটা আমরা কিন্তু ইনসেন্টিভ দিয়ে সেটা আনছি, 2% ইনসেন্টিভ দিচ্ছে সরকার, অনেক ব্যাংক 1% দিচ্ছে, সেটা দিয়ে আমরা রেমিটেন্স বাড়াচ্ছি। কিন্তু রেমিটেন্স তো আসলে প্রকৃত রেমিটেন্স নয়। এখানে হয়তো অনেকে বিনিয়োগযোগ্য টাকাও পাঠাচ্ছে, অনেকে হয়তো রাউন্ড ট্রিপিং করছে।
সবকিছু মিলিয়ে এই টাকার পরিমাণটা বেড়ে গেছে। এই টাকাটা কিন্তু আমাদের এখানে ব্যাপকভাবে তারল্য সৃষ্টিতে অবদান রাখছে। কারণ প্রত্যেকটা ডলার আসলেই সেই ডলারটা সেন্ট্রাল ব্যাংক কিনে নিচ্ছে এবং তার রিজার্ভ বাড়ছে, এবং সে কেনার সময় তখন 84 টাকা করে তারল্য বাড়িয়ে দিচ্ছে, এবং এই টাকা আসছে এবং তারল্য বাড়তেছে। কারণ এইখানে আমাদেরকে এখানে গতিটা একটু স্লো করতে হবে। আমাদের আর রিজার্ভ অত না বাড়ালেও চলবে। আমাদের এখন দরকার হচ্ছে যে আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্টটাকে এফেক্টিভ করা। দ্বিতীয় হচ্ছে যে প্রণোদনা প্যাকেজের সময় এটা 50% করে সেন্ট্রাল ব্যাংক তারল্য সরবরাহ করেছে। এই 50% এখন আর না দিলেও চলবে। এটা বাংলাদেশের যে ব্যাংকিং খাত তারাই 100% ডিসবার্স করতে পারে প্রণোদনা প্যাকেজের টাকা পয়সা, সেটা ক্ষুদ্র মাঝারি বা যে কোনো শিল্পের জন্য। এবং আগামীতে কোনো প্রণোদনা দিলে সেখানে সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রিবিউশন থাকার দরকার নেই, তাহলেও কিন্তু লিকুইডিটি কমে যাবে। তৃতীয় যেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, যদি আজকে চাহিদা থাকতো তাহলে তারল্য থাকতো না, ঋণের প্রবাহ বেড়ে যেত, তারল্য থাকতো না। কিন্তু গত 1.5 বছর ধরে আমাদের ঋণের প্রবাহ দিন দিন কমছে। সর্বশেষে এটা 7% উপরে আছে মাত্র, যেটা হওয়া উচিত হলো 14 থেকে 16% বা 18%। এই জায়গাটাতে আমরা বাড়াতে পারছি না, কারণ আমাদের সংক্রমণের কারণে মানুষের বিনিয়োগ স্পৃহা কমে গেছে। মানুষ এখন জীবন নিয়ে শঙ্কিত, ব্যবসাকে বাঁচানো নিয়ে শঙ্কিত, ব্যবসাকে সম্প্রসারণ নিয়ে তারা চিন্তা ভাবনা বা কল্পনা করছে না। এই পরিস্থিতিতে ঋণের প্রবাহ বন্ধ হয়ে গেছে, ফলে তারল্যটা বেড়ে গেছে। কাজে বাংলাদেশ মানে ব্যাংকের সেই সঙ্গে তো এটিও নিশ্চয়ই ঘটবে যে অনেক ব্যাংকে দেখা যাচ্ছিল যে আমানতের সুদের হার অনেকটাই কম ছিল। এখন যেহেতু আমানতের সুদের হার একটি নির্ধারিত জায়গায় চলে আসছে, সুতরাং মানুষ তো টাকা নিয়ে আবারও ব্যাংকে আসবে আমানত রাখার জন্য, বাড়তি সুদ পাওয়ার জন্য। সেক্ষেত্রে আরো তারল্য বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিনা? সেটা কিছুটা থাকবে। বেশি সুদ দিলে পরে তারা তো বেশি লোক আসবে এবং তারল্য আরো বাড়তে পারে। অবশ্যই আমরা যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংকের এই নীতিটা গ্রহণ করাটা বাজার বিরোধী এবং এটা ব্যাংকিং খাতের জন্য ক্ষতিকর। এবং আলটিমেটলি কি হবে, ব্যাংক যখন তার টাকার দরকার নাই সে কিন্তু টাকা নেবে না। সে তখন ওই কাস্টমারকে বলবে, ভাই আপনি একটু অন্য জায়গায় যান, অন্য ব্যাংকে যান বা অন্য প্রতিষ্ঠানে যান, আমরা আপনার টাকাটা এই মুহূর্তে নিতে পারছি না, কারণ আমাদের অনেক, সেটা কারণটা বলবে না, কিন্তু আসল কারণ হচ্ছে তাদের হাতে অতিরিক্ত তারল্য আছে, তারা তাদের তারল্যকে ব্যবহার করতে পারছে না। ব্যাংক তো আর কোনো সামাজিক প্রতিষ্ঠান নয়, ব্যাংক তো কোনো সরকারি প্রতিষ্ঠান নয় যেটার মাধ্যমে সরকারি অর্থনৈতিক কর্মকাণ্ড বা সামাজিক কর্মকাণ্ড বা দান দান ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হবে, সেটা নয়। ব্যাংক হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন প্রতিষ্ঠান। এখানে যদি তাদের তারল্য বেশি থাকে তারা অবশ্যই কাস্টমারকে ফিরিয়ে দিতে পারে, তারা বলতে পারে এই যে বাংলাদেশ ব্যাংক 7 দিন 14 দিনের মেয়াদে যে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে যে সুদ দিচ্ছে, এই টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংক কি করবে? নাকি শুধুমাত্র ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যর কারণেই এমন মেকানিজম করলো বাংলাদেশ ব্যাংক, নাকি বাংলাদেশ ব্যাংক এই টাকা অন্য কোথাও ব্যয় করবে বা খরচ করবে বা ব্যবহার করবে? এই এই তারল্যের মূলে তো বাংলাদেশ ব্যাংকই, তাই না? বাংলাদেশ ব্যাংকের ডলার পারচেজ এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারল্যটা বাজারে এসেছে এবং যেহেতু ডিমান্ড ফল করেছে, কাজে বাংলাদেশ ব্যাংকের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে এই তারল্যটাকে একটা স্থিতি পর্যায়ে রাখা, যেটা গ্রহণযোগ্য পর্যায়ে। তা না হলে কি হবে, এটা ইনফ্লেশন বাড়াবে, এটা স্টক মার্কেটে যাবে, স্টক মার্কেট একটা বুদবুদ সৃষ্টি করবে, এটা বাড়ি ঘরের দিকে যে চলে যেতে পারে, সেখানে ল্যান্ড প্রাইস বা ভূমির দাম বা বাড়ির দাম বেড়ে যেতে পারে। এটা কোনোটাই কাম্য নয় আপনার কাছে। আমাদের কাম্য হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে যেন এটা পায়। জি, বিনিয়োগের কথা যখন আসলে আমরা জানি যে মহামারীতে কিন্তু বিনিয়োগের একটা মহামন্দা তৈরি হয়েছে। আপনি জানেন যে গেল 5 বছরে বিনিয়োগ নিয়ে এক ধরনের সংকটে ভুগছি আমরা। এই যে বিধিনিষেধ এখন আসলে কড়াকড়ি কমে যাচ্ছে, এখন কি বিনিয়োগ বাড়ার কি সুযোগ তৈরি হলো কিনা? কিছুটা, কিন্তু সার্বিকভাবে যতদিন পর্যন্ত না আমরা ভ্যাকসিনেশনের একটা পর্যায়ে 50-60% নিয়ে যেতে পারি, ততদিন পর্যন্ত কিন্তু মানুষ স্বস্তি সহকারে বড় রকমের বিনিয়োগ করতে পারবে না বা করতে চাইবে না। কাজে আমাকে কোভিডকে কন্ট্রোল করতে হবে। হাতিকে ঘরে রেখে আমি আমার ফার্নিচার ঠিক রাখবো তা হবে না, হাতি কিন্তু ফার্নিচার ভেঙে দেবে। কাজে কোভিডকে আমরা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার করতে দিয়ে আমরা যদি মনে করি যে আমাদের অর্থনীতি চলমান থাকবে, ডাইনামিক থাকবে, সেটা কিন্তু হবে না। আমরা তো দেখেছি গত বছরে কি হয়েছিল, 3% নেমে এসেছিল প্রবৃদ্ধি। তো এটাই তো স্বাভাবিক। এই কাজে আমাদেরকে কোভিডকে অ্যাটাক করতে হবে, কোভিডকে দেশ থেকে বিতরণ করতে হবে এবং
এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন জি, করতে পারে। তাহলে অর্থনীতি এবং বিনিয়োগ দুটোই চাঙ্গা হবে বাংলাদেশে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান এস মনসুর তালিখাতায় যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, যুক্ত ছিলেন পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর আমাদের সঙ্গে। বিরতির পর আবারও ফিরে আসছি তালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে তালিখাতায়। শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে 9টি কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। মঙ্গলবার এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তদন্তের আওতায় আসা কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, এমআরএল ডয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ঢাকা ডাইং, ফুয়াং সিরামিক এবং বিকন ফার্মা। এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমানকে। কমিটিকে 60 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের লেনদেন শুরু হচ্ছে শেয়ার বাজারে। এন ক্যাটাগরিতে এই শেয়ারটির লেনদেন শুরু হবে। গত 5 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারী প্রতি 10,000 টাকায় 66টি শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারী প্রতি 10,000 টাকায় 108টি করে শেয়ার পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী প্রতি 10,000 টাকার বিপরীতে 76টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন। 10 কোটি সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা তুলেছে সাউথ বাংলা ব্যাংক। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট যেটি আজকে বলছে, দেখতে পাচ্ছি ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। 24 পয়েন্টের মতো যুক্ত হয়েছে এখনো পর্যন্ত। ডিএসসি এক্স যেটির প্রধান সূচক, সেটি এই মুহূর্তে অবস্থান করছে 6,653 পয়েন্টে। ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানে খানিকটা 3 পয়েন্টের কিছু বেশি সূচক কমেছে, অবস্থান করছে 1,448 পয়েন্টে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 1 পয়েন্টের কিছু বেশি বেড়েছে, অবস্থান করছে 2,393 পয়েন্টে। ঠিক এই মুহূর্তে আজকে কিন্তু এখনো পর্যন্ত সূচক যতটা বেড়েছে তার চেয়ে কিন্তু আমরা দেখছি লেনদেনের হার কিন্তু অনেক বেশি। আজকে এখনো পর্যন্ত 1700 কোটি টাকার বেশি, প্রায় 1800 কোটি টাকার মতো ইতোমধ্যেই কিন্তু লেনদেন হয়ে গেছে ঢাকার পুঁজিবাজারে। আজকে বেলা 2:30টা পর্যন্ত লেনদেন চলবে এবং এখনো পর্যন্ত দর বেড়েছে 179টি কোম্পানির এবং দর দেখতে পাচ্ছি কমেছে 174টির, অপরিবর্তিত রয়েছে 22টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এবারে এক নজরে দেখে নিচ্ছি। টপ 20 তালিকায় আজকেও কিন্তু বেক্সিমকো রয়েছে। এই শেয়ারটির দাম কিন্তু দেখেছিলাম আমরা কিছুদিন আগে, কিন্তু 90-92 টাকায় চলে গিয়েছিল, আবার কিন্তু সেটি ঘুরে দাঁড়িয়েছে। আজকে এই মুহূর্তে 97 টাকায় লেনদেন হচ্ছে এই শেয়ারটি। আইএফআইসি ব্যাংক সেটি লেনদেন হচ্ছে 16 টাকা 20 পয়সায়। এই শেয়ারটিরও দর বেড়েছে। ওরিয়ন ফার্মা কিন্তু খানিক সপ্তাহ দুয়েক আগে আমরা দেখেছিলাম যে সেটি 57 টাকা 58 টাকার মধ্যে ছিল, সেই শেয়ারটি কিন্তু আজকে লেনদেন হচ্ছে 72 টাকা 50 পয়সায়। LHBL আজকে লেনদেন হচ্ছে 65 টাকা 80 পয়সায়। অ্যাপোলো ইস্পাত এই শেয়ারটিরও দাম বেড়েছে। এটি আমরা দেখেছিলাম 9 টাকা 10 টাকার মধ্যে ছিল গত সপ্তাহে, সেটি আজকে 13 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। গতকালকে কিন্তু হল্টেড হয়েছিল অ্যাপোলো ইস্পাত। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর এই মুহূর্তে আমার কাছে। প্রথম দিনেই 2600 কোটি টাকার বাংলাদেশ ব্যাংক বিল কিনে ব্যাংকগুলোর মুনাফা হয়েছে প্রায় 47 লাখ টাকা। 7 দিন মেয়াদি বিলে ব্যাংকগুলো বিনিয়োগ এসেছে 1,505 কোটি টাকা। এতে মুনাফা আসবে 15.5 লাখ টাকার বেশি। অন্যদিকে 14 দিন মেয়াদি বিলে বিনিয়োগ হয়েছে 1,100 কোটি টাকা। এতে সুদের মুনাফা 31,73,000 টাকা। কালকে 30 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হওয়ার কথা রয়েছে। অধিকাংশ ব্যাংকে প্রচুর অলস টাকা পড়ে থাকায় এত কম সুদের পরও ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানা গেছে। বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে 2.5 বছর পর বাংলাদেশ ব্যাংক বিলের প্রথম নিলাম হলো। ব্যবসা বাণিজ্যের সংবাদ তালিকাটা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।